আজ আমাদের আন্দামান সফরের দ্বিতীয় জাহাজ ভ্রমণ। এমভি কামোরটা জাহাজে চলেছি শহীদ দ্বীপ থেকে স্বরাজ দ্বীপের দিকে। যতই জাহাজ এগিয়ে চলেছে, নেল তথা শহীদ দ্বীপ ততই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। গত দুদিন এই দ্বীপের প্রতিটা প্রান্ত ঘুরে বেড়িয়েছি, দেখেছি তার কত রূপ, আর তোমাদেরও তা দেখিয়েছি। যদি না দেখে থাকো তো আমার নীল আইল্যান্ড ভ্রমণের 5টি ভিডিও অবশ্যই দেখো। সেই সাথে বাড়িতে বসে জাহাজে টিকিট কাটার পদ্ধতিও তৃতীয় পর্বে আলোচনা করেছি, সেটাও অবশ্যই দেখো। আন্দামান সাগরের নীল জলরাশি কেটে এগোতে এগোতে একসময় প্রিয় নীল আইল্যান্ড দৃষ্টি থেকে বিলীন হয়ে গেল। সামনে তখন হ্যাভলক তথা স্বরাজ দ্বীপ। যদিও নীল দ্বীপ থেকে হ্যাভলককে দেখা যায়, কিন্তু হ্যাভলকের জেটি ঘাট অন্যদিকে, তাই যাত্রাপথে নীলদ্বীপ অদৃশ্য হয়ে যায়। অবশেষে আমরা চলে এলাম হ্যাভলক দ্বীপের একদম কাছে। বিকাল 3টেই জাহাজ ছেড়ে 1.5 ঘন্টা পর 4:30 আমরা হ্যাভলক পৌঁছালাম। সামনে দাঁড়িয়ে আছে বেসরকারি জাহাজ ম্যাক্রুজ। বিলাসবহুল এই জাহাজের ভাড়া 1800 টাকা থেকে শুরু। হ্যাভলক জেটি ঘাটটি বিশাল, 3 দিক জাহাজ দাঁড়াতে পারে। চারদিকে অসংখ্য ছোট ছোট বোট জলে ভেসে রয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে। এই জেটিঘাট থেকেই বিখ্যাত এলিফ্যান্ট দ্বীপে যাওয়ার বোট পাওয়া যায়। সামনে আর একটি আইল্যান্ড, নাম ডেড আইল্যান্ড। ওখানে থাকার উপযুক্ত পরিবেশ নেই বলে ওরকম নাম, তবে ওখানে কায়াকিং হয়। খরচ 3200 টাকা প্রতিজন। ম্যাক্রুজ পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দিল, আর আমরা মূল দ্বীপের দিকে। নজর পড়ল 3 দিক জেটি দিয়ে ঘেরা মাঝখানের অগভীর সমুদ্র জলে। সবুজাভ নীল জলের নিচে অসংখ্য কোরাল জগৎ, আর সেখানে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য রঙিন ছোট ছোট মাছ। অসাধারণ দৃশ্য, যেন বিশাল অ্যাকোরিয়াম। তাই বন্ধুরা, তাড়াহুড়ো না করে শুধু জেটিঘাটের জন্য হাতে কিছুক্ষণ সময় রেখো। যা দৃশ্য দেখবে তা কোনোদিনও ভুলতে পারবে না। তাছাড়া সারাক্ষণ বিভিন্ন জাহাজের আসা যাওয়ার মুহূর্তগুলো দেখতেও বেশ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে লম্বা জেটিঘাট পার করে আমরা আন্দামানের সবচেয়ে জনপ্রিয় দ্বীপ হ্যাভলকের মাটিতে পা দিলাম। এখান থেকে হোটেলে যাওয়ার জন্য বাস, অটো, গাড়ি সবই পাওয়া যায়। বাইকও রেন্টে পাওয়া যায়। একদিনের জন্য খরচ মাত্র 600 টাকা। আমরা উঠে পড়লাম এসি বাসে। রাধানগর বিচে যাওয়ার ভাড়া মাত্র 21 টাকা। মাত্র আধ ঘন্টা অন্তর সার্ভিস, তাই তোমরাও খরচ কমাতে বাসে উঠতেই পারো। একদম কমফোর্ট জার্নি, সিটও পাওয়া যায় প্রায় সব সময়। খুব সুন্দর কালো পিচের রাস্তা দিয়ে ছুটেছে আমাদের বাস। যেটি থেকে রাধানগর বিচের দূরত্ব মাত্র 11 কিমি। সময় লাগে আধ ঘন্টা। রাস্তা দুধারের গ্রাম্য প্রকৃতি প্রথম দর্শনেই মুগ্ধ করে দিল। চারদিকে অসংখ্য নারকেল ও সুপারি গাছের জঙ্গল। ভিতরের দিকে ঘন নিরক্ষীয় বৃষ্টি অরণ্য আছে বিশাল এলাকা জুড়ে। পৌঁছালাম ড্রিমল্যান্ড রিসর্টে, রাধানগর বিচের সবচেয়ে কাছের হোটেল এটি। হোটেলের ডিটেলস একটু পরে দিচ্ছি। আপাতত হোটেলের রিসেপশনে লাগেজ রেখে ছুটে গেলাম সেই বিখ্যাত রাধানগর বিচে, যা আন্দামান তো বটেই, গোটা এশিয়া মহাদেশের সবচেয়ে সুন্দর বিচ। রাধানগর সৈকত। সৈকতে তখন সূর্যাস্তের সময়, পশ্চিম আকাশে ঢলে পড়ার অপেক্ষায়, আর পুরো সৈকত জুড়ে অসংখ্য মানুষের ঢল। আন্দামানের সবচেয়ে জনপ্রিয় সৈকত হওয়ায় লোক সমাগম সারাদিন ধরেই অনেক বেশি থাকে। তবে সূর্যাস্তের সময় সবকিছু খেয়ে ছাপিয়ে যায়। এখন তো মনে হচ্ছে দীঘা বা পুরীতে দাঁড়িয়ে আছি। সৈকতে এখন আলো ছায়াময় পরিবেশ। পড়ন্ত আলোয় সৈকত হয়ে উঠেছে অসাধারণ। সৈকত ধরে একটু এগিয়ে গিয়ে আমার ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিছু ছবি তুললাম সূর্যকে অনেকটা কাছে পাওয়ার জন্য। তার আলোচ্ছটা মেঘ থেকে রিফ্লেক্ট হয়ে ছড়িয়ে পড়ছে আকাশে। অবশেষে সে ডুবে গিয়ে আজকের দিনের সমাপ্তি ঘোষণা করল। সৈকতের গা থেকেই বিশাল ঘন নিরক্ষী অরণ্যের অবস্থান। সন্ধ্যা হয়ে আসছে, তাই আলো জ্বেলে দেওয়া হয়েছে।
একটু পরেই কৃত্রিম আলো আর প্রকৃতির আর এক রূপ আমরা দেখতে পাব। সৈকতে তখনও মানুষের ঢল, কেউ সমুদ্র স্নান করছে, কেউ গল্প আড্ডা মজা করছে, আর বেশিরভাগ লোক প্রিয়জনের সাথে ফটো তুলছে। এদিকে আমার বিচ্ছুটা সৈকতের বালিতে ছবি এঁকে তার বর্ণনা দিচ্ছে। রাধানগরে সন্ধ্যা নামল। বিচ লাগোয়া বালির রাস্তার দুপাশে অসংখ্য বড় বড় গাছের নিচে আলো জেলে উপরের দিকে ফেলা হয়েছে, আর তাতে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। বহুদিনের পুরনো লম্বা ও মোটা মোটা গাছ রাধানগরে প্রচুর পরিমাণে রয়েছে। ক্রমে লোকজন ফিরে যাচ্ছে রাধানগর সৈকত ছেড়ে যে যার হোটেলে। আমরাও ফিরে চললাম হোটেলে। এখনও চেক ইন করা হয়নি যে। ড্রিমল্যান্ড রিসর্ট রেস্টুরেন্ট, রাধানগর বিচের গায়ে একমাত্র হোটেল, লাল রঙের ছিমছাম একতলা রিসর্ট। একথা জোর দিয়ে বলতে পারি হ্যাভলকের বেস্ট লোকেশনের হোটেল এটি। তাছাড়া আন্দামানের সবচেয়ে সুন্দর জায়গা রাধানগর সৈকত থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে। কথা বলে নেব ড্রিমল্যান্ড রিসর্টের ম্যানেজার রমেনদা ও তার কুকের সাথে। রমেনদা মিডিল আন্দামানের রঙ্গতের বাসিন্দা, আর কুক ভাইটি কলকাতার বাসিন্দা। রমেনদা অত্যন্ত ভালো লোক, আমাকে অনেক বিষয়ে সাহায্য করেছে। হোটেল বুকিংয়ের নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের রমেনদা, ড্রিমল্যান্ড রিসোর্ট এবং রেস্টুরেন্টের ম্যানেজার এবং ওনার কুক। ওনার সঙ্গে দু একটা কথা বলবো। স্যার, এটা তো একদম হ্যাভলকের একদম নিয়ারেস্ট, মানে সবচেয়ে কাছের যেটা হোটেল সেটা হচ্ছে এইটা। তা আমরা এটা বুক করেছি। তো দর্শকদের জন্য তুমি একটু বলো রুমগুলোর রেট কি আছে এবং অ্যাকোমোডেশন কি আছে। স্যার অ্যাকচুয়ালি রুম রেন্ট তো আপ ডাউন হতে থাকে স্যার, সিজন ওয়াইজে আপ ডাউন হতে থাকে স্যার। তো আপনারা ডাইরেক্ট বুক করবেন তো স্যার কিছু কমে আমরা অবশ্যই। তবু রুমের রেট কিরকম, ধরুন ডিসেম্বরে কিরকম থাকে বা এই সময়? ডিসেম্বরে আমরা অ্যাকচুয়ালি অনলাইনে তো 2000 টাকা করে দিয়ে রাখি স্যার। আচ্ছা, 2000 টাকা। আর আদার্স যে টাইমে যেখানে আদার্স টাইমে আমরা 1800 টাকাও দিয়ে দিই, তাছাড়া কমেও দিয়ে দিই স্যার। ব্রেকফাস্ট কি কমপ্লিমেন্টারি? না, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকলে একটু রেট বেশি হবে। না হলে 1800, ওই যে আপনার 2000 1500 এরকম। আমরা যখন 1500 টাকা নন এসি স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কুক আছেন দাদা, আপনার নাম? রোমান মন্ডল। যাই হোক, আপনাদের খাবারের রেট কিরকম কি আছে সেটা যদি একটু বলেন। স্যার ওটা তো মেনুর উপরে যেটা। ঠিক আছে, মেনু কার্ডটা আমি ছবি তুলে নিচ্ছি। অবশ্যই স্যার। মেনু কার্ড আমরা মানে ব্রেকফাস্ট যেটা একজনের পার পারসনকে আমরা 150 টাকা করে। 150 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার তো রুমে এসি নন এসি দুটো ব্যবস্থাই আছে? আচ্ছা। এমনি এসি এখানে লাগে না। আর নেক্সট সিজনে গিজার নেই, গিজারটা চলে আসবে স্যার। যেটা বলা সেটা হলো হোটেলের মান অত্যন্ত ভালো, রমেনদার ব্যবহার অত্যন্ত ভালো, অনেক হেল্পফুল লোক, আমাকে প্রচুর হেল্প করেছেন এবং আগামী সফর আমার বাকি আছে, এখনো হেল্পের প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন এবং সেটা উনি করবেন। আর সবচেয়ে যেটা ব্যাপার, এত কম খরচে রাধানগর বিচের কাছাকাছি কোনো হোটেল নেই। এত ভালো একটা জায়গাতে হোটেলের লোকেশনটা, তোমরা কিন্তু এই হোটেলে থাকতেই পারো। ঠিক আছে। এবার তোমাদের রুমগুলো দেখাবো। ডাবল বেডের সুন্দর রুম ও পরিষ্কার বাথরুম। একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম সৈকতের দিকে। এই জায়গাটি সারাদিন খুবই ব্যস্ত থাকে, কিন্তু রাত 8টার পর শুনশান, কারণ কাছাকাছি কোনো হোটেল নেই। একটা পুরনো ট্রাককে খাবার হোটেলে কনভার্ট করা হয়েছে। নামও বেশ জবরদস্ত, ট্রাক ডিলাইট। এখানে কিছু স্ন্যাক্স খেয়ে বিচের দিকে রওনা দিলাম। স্বাভাবিকভাবেই আমরা ছাড়া এখানে আর কেউ নেই।
তাই এই নির্জনতা আরও বেশি করে ভালো লাগছে। সাথে সমুদ্রের গর্জনও শোনা যাচ্ছে। আলোগুলো গাছের ওপর দিকে ফেলায় এক আলো আঁধারি পরিবেশ তৈরি হয়েছে। যদিও প্রকৃতির নিজস্বতা একটু নষ্ট হয়েছে বটে, তবে এই পরিবেশটিও মন্দ লাগছে না। দেখো তোমাদের কেমন লাগে। অনেকক্ষণ সমুদ্রের পাড়ের হেলানো কাঠের চেয়ারে শুয়ে এই দৃশ্যগুলো দেখছিলাম। সমুদ্রের দিকে পুরোপুরি অন্ধকার থাকায় ভালো ছবি ওঠেনি, তবুও অন্ধকার ভেদ করে মৃদু ঢেউ দেখা যাচ্ছে। আর ওই যে দিগন্তরেখার ওপর যে হালকা লালচে আকাশ, ওটাই পোর্ট ব্লেয়ার শহরের আলো। সব কিছু আবছা দেখা গেলেও ঢেউয়ের শব্দ কিন্তু খুব স্পষ্ট। অন্ধকার রাধানগরের আবছা সমুদ্র, দূরে পোর্ট ব্লেয়ার শহরের আলো, ঢেউয়ের সুন্দর শব্দ আর নিরক্ষী অরণ্যের মধ্যে কৃত্রিম আলোর খেলা, সময়টা বেশ ভালোই কাটল। হঠাৎ সামনে দেখি এক কালো ছায়া। মুহূর্তে বুকের স্পন্দন দ্বিগুণেরও বেশি হয়ে গেল। সম্বিত ফিরল যখন বুঝতে পারলাম ওটা আমারই ছায়া। বন্ধুরা, জাস্ট একটু মজা করলাম। অনেক রাত হলো, আজকের মতো গল্প শেষ। আগামীকাল সারাদিন এখানেই থাকবো। দেখাবো সকাল থেকে সন্ধ্যের রাধানগর সৈকতের নানা রূপ ও নানা তথ্য। সঙ্গে থেকো।